বিপদকালে বুদ্ধিনাশ এই প্রবাদের সঙ্গে আপনারা কম বেশি অনেকেই পরিচিত। বর্তমানে সেই অবস্থায় কি হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের? একদিকে তার নিজের দল ডুবতে বসেছে, অন্যদিকে এই বিপদের সময় তিনি যা ইচ্ছে তাই বলে বেড়াচ্ছেন। ওয়াই চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে প্রতিবেশী দেশ বাংলাদেশে শোরগোল পড়ে গেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন বাংলাদেশের দুই অভিযুক্তকে গ্রেপ্তারি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কি কথোপকথন হয়েছিল সে কথা প্রকাশ্য রাস্তায় বসে বলে দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন সেই দাবি আদৌ সত্য কিনা তা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হলো, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একজন মুখ্যমন্ত্রীর কি কথা হলো তা কি নির্বাচনে হেরে গিয়ে কেউ এভাবে প্রকাশ্যে বলতে পারে? রাজনীতির স্বার্থে এমন কোনো প্রশ্ন তোলা যায় যাতে দেশের দিকে আঙুল উঠতে পারে? তবে কি নির্বাচনে হেরে যাওয়ায় নিজের দলটাই যেভাবে তাসের ঘরের মতন ভেঙে পড়ছে তা দেখে একেবারে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন মাননীয়া? আইন এবং সাংবিধানিক নৈতিকতার দিক থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার শপথের শর্ত 100% লঙ্ঘন করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা কি দেশদ্রোহিতার শামিল? যদি তাই হয় তাহলে এবার কি গ্রেপ্তার হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেনই বা ওই বাংলাদেশ নিয়ে বারবার বিতর্কিত মন্তব্য করেন মমতা? বাংলাদেশের স্লোগান চুরি করার অভিযোগ আগেই উঠেছে তার বিরুদ্ধে। অনুপ্রবেশকারীদের নিয়ে তার নরম মনোভাব নিয়েও প্রশ্ন উঠেছে। বাংলাদেশের মৌলবাদীরা তাকে পশ্চিমবঙ্গকে এই ভারত থেকে আলাদা করে দেওয়ার বার্তাও দিয়েছিল। এবার সেই বাংলাদেশের এক নেতা খুনের প্রসঙ্গ উস্কে দিয়ে কাদের বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে কি তলায় তলায় ওই বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে কোনো গোপন যোগসূত্র রয়েছে তৃণমূল নেত্রীর? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। 2026 বিধানসভা নির্বাচনে গোহারা হারের পর এবার ডুবতে বসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলটি। একদিকে দলের মুখপাত্র থেকে নেতা, প্রাক্তন মন্ত্রীরা সরাসরি ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। অন্যদিকে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নেতৃত্বে প্রায় 60 জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে বিধানসভায় আলাদা গোষ্ঠী বা জোট গঠনের দাবি তুলেছেন। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু বিক্ষুব্ধ শিবিরের দাবিকে স্বীকৃতি দিয়েছেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় আনুষ্ঠানিক বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গে তৃণমূলের সমস্ত বর্তমান সাংগঠনিক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। যেহেতু 60 জন বিধায়ক ঋতব্রতদের শিবিরে রয়েছে, তাই তারা দল ত্যাগ বিরোধী আইন যা রয়েছে তার আওতা থেকে মুক্ত। আর এর ফলে আসল তৃণমূল কংগ্রেসের নাম এবং প্রতীক কার হাতে থাকবে? মমতা অভিষেকের শিবিরের হাতে নাকি ঋতব্রতর আইন সবার শিবিরের হাতে? তা নিয়ে আইনি এবং রাজনৈতিক লড়াই শুরু হতে চলেছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোন দিকে যাবেন তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। পাশাপাশি আবার তৃণমূলের প্রায় 20 জন লোকসভা এবং রাজ্যসভার সাংসদও নাকি এই বিক্ষুব্ধ গোষ্ঠীর বা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জল্পনা তৈরি হয়েছে। তারক সিংয়ের পর ফিরহাদ হাকিমও নাকি ওই কলকাতা পুরসভার মেয়র পদ থেকে পদত্যাগ দিচ্ছেন। সব মিলিয়ে এখন বেজায় ফাঁপড়ে এই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সময় যে খুব খারাপ যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। আর এই বিপদ কালেই কি বুদ্ধিনাশ মাননীয়ার? আর এই বিপদের সময় তিনি যা ইচ্ছে তাই বলে বেড়াচ্ছেন। গত 2রা জুন ওয়াই চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে প্রতিবেশী দেশ বাংলাদেশে শোরগোল পড়ে গেছে। ঠিক কি বলেছিলেন তিনি? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কিছুদিন আগে ওই বাংলাদেশে একটি বড় খুন হয়েছিল যা নিয়ে সে দেশে ব্যাপক আন্দোলন হয়। সেই খুনের প্রধান আসামিরা মেঘালয় সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলে পশ্চিমবঙ্গের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাদের গ্রেপ্তার করেছিল। এখানে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তাতে বাংলাদেশের ওই ইনকলাব মঞ্চের কর্মী শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দিকেই তিনি ইঙ্গিত করছেন বলেই মনে করা হচ্ছে। তার সবচেয়ে বিতর্কিত দাবিটি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল।
অন্য দেশের কথা আমি বলছি না। ওর আমাদের এসটিএফ তাকে ধরে, তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए। কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়েছিল? মমতা বলেছেন নামগুলো মুখে আনলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, কিন্তু তিনি যা বলেছেন তা তো এই আগুনে ঘি ঢালার থেকে খুব একটা কম নয়। কারণ ইতিমধ্যে এই মাননীয়ার এই মন্তব্যে এই শোরগোল শুরু হয়ে গেছে বাংলাদেশে। জানেন কি মমতার মন্তব্যের পর বাংলাদেশ জুড়ে কি কি ঘটনা ঘটেছে? আসছি সে প্রসঙ্গে। তার আগে প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন সেই দাবি কি আদৌ সত্যি? তার থেকে বড় প্রশ্ন হলো, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একজন মুখ্যমন্ত্রীর কি কথা হলো তা কি নির্বাচনে হেরে গিয়ে কেউ এভাবে প্রকাশ্যে বলে দিতে পারে? রাজনীতির স্বার্থে এমন কোনো প্রশ্ন তোলা যায় যাতে দেশের দিকে আঙুল উঠতে পারে? তবে কি নির্বাচনে হেরে গিয়ে নিজের দলটাই যেভাবে একেবারে ওই তাসের ঘরের মতন ভেঙে পড়ছে তা দেখে এবার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন মাননীয়া? আইন এবং সাংবিধানিক নৈতিকতার দিক থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার শপথের শর্ত 100% লঙ্ঘন করছেন? দেখুন, ভারতের সংবিধান অনুযায়ী একজন মুখ্যমন্ত্রী বা মন্ত্রী যখন দায়িত্ব নেন তখন তিনি ঈশ্বরের নামে বা সততার সাথে দুটো শপথ গ্রহণ করেন। একটি হলো পদের দায়িত্ব পালনের শপথ এবং অন্যটি হলো গোপনীয়তার শপথ। ভারতের সংবিধানের 164-র 3 অনুচ্ছেদ এবং 3য় তপশিল অনুযায়ী একজন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার সময় প্রতিজ্ঞা করেন যে রাজ্যের একজন মন্ত্রী হিসাবে তার বিবেচনার জন্য যা আনা হবে এবং যা সে জানতে পারবে সে সমস্ত বিষয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিদের জানাবে না বা কোথাও কখনো কোনোদিন প্রকাশ করবে না। একজন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী বা যে কোনো মন্ত্রী প্রাক্তন হয়ে গেলেও এই গোপনীয়তার আইনি বাধ্যবাধকতা আজীবন বহাল থাকে। এটা যে শুধুমাত্র দেশ বা রাজ্যের মন্ত্রীদের জন্যই প্রযোজ্য তা কিন্তু নয়। ভারতীয় সেনাবাহিনীর ক্ষেত্রেও দ্য অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 এবং দ্য আর্মি অ্যাক্ট 1950 প্রযোজ্য হয়। এক্ষেত্রেও সামরিক গোপনীয়তা ফাঁস, গুপ্তচর বৃত্তি এবং শত্রু রাষ্ট্রকে সাহায্য করাকে গুরুতর অপরাধ হিসেবেই গণ্য করা হয়। এমনকি গোয়েন্দা নজরদারি এবং তথ্য ফাঁস এড়াতে ভারতীয় সেনাবাহিনী সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপরেও কঠোর গাইডলাইন আরোপ করেছে। সে কারণে কখনোই দেখবেন না কোনো মন্ত্রী, তা সে দেশের হোক কিংবা রাজ্যের, অথবা কোনো সেনা আধিকারিক দায়িত্ব থাকাকালীন বা দায়িত্ব থেকে সরে যাবার পরেও দেশের বা রাজ্যের কোনো গোপন তথ্য নিয়ে কোথাও কখনো মুখ খুলেছেন। এটাই কিন্তু নিয়ম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্ব চলে যাওয়ার পর রাজনৈতিক মঞ্চে বসে যে মন্তব্য করেছেন তা কি শুধুই ওই শপথের পরিপন্থী নয়, তৃতীয় তপশিলে থাকা আইনের লঙ্ঘন নয়, ভারতীয় ন্যায় সংহিতা এবং অন্যান্য সাংবিধানিক আইন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কি তাকে বেশ কিছু গুরুতর আইনি জটিলতার মধ্যে ফেলে দিতে পারে? আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়িতে দেশদ্রোহিতার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। আইনজীবী রিঙ্কি চ্যাটার্জি সিংয়ের দায়ের করা এই মামলায় ভারতের নতুন ফৌজদারি অপরাধ আইন, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক গুরুতর ধারা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিএনএসের 152, 153 সহ আরও একাধিক ধারা। প্রতিটি ধারার অধীনে আইনের বিধান এবং অপরাধ প্রমাণিত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি শাস্তি হতে পারে? তাহলে কি এবার গ্রেপ্তার হবেন মমতাও? কেনই বা ওই বাংলাদেশ নিয়ে বারবার বিতর্কিত মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে কি তলায় তলায় বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে কোনো গোপন যোগসূত্র রয়েছে এই তৃণমূল নেত্রীর? মমতার এই মন্তব্যের পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি বলছে এবং বাংলাদেশের সরকারের অবস্থানটাই বা কি? নির্বাচনে পরাজিত হবার পর ক্রমেই বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলেও ধরেছে ভাঙন। এই অবস্থায় নিজেকে প্রাসঙ্গিক
করে রাখতে, রাজনীতির আলোচনায় নিজেকে ভাসিয়ে রাখতেই কি এই বাংলাদেশ নিয়ে গোপন তথ্য প্রকাশ্যে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন যখন জোরদার হচ্ছে, ঠিক তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে বিএনএসের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসুন একবার দেখে নিই কি বলছে এই ধারাগুলো। প্রথমেই আসছি 152 ধারা। এই ধারাতেই এখন দেশদ্রোহিতার অভিযোগ দায়ের করা হয়। আগে ভারতীয় দণ্ডবিধি মানে আইপিসির 124-এর এ ধারায় দেশদ্রোহিতার অভিযোগ নথিভুক্ত করা হতো। তবে বর্তমানে এই অপরাধটি ভারতীয় ন্যায় সংহিতার মানে বিএনএসের 152 ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি কোনো ব্যক্তি মৌখিক বা লিখিতভাবে, চিহ্নের মাধ্যমে বা অন্য কোনোভাবে ভারতের সার্বভৌমত্ব, একতা এবং অখণ্ডতা বিপন্ন করার চেষ্টা করেন, তবে এই ধারায় অভিযোগ আনা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও এই ধারাতেই অভিযোগ দায়ের করা হয়েছে। এর পাশাপাশি 153 এবং 153-র এ ধারা অর্থাৎ উস্কানি এবং শত্রুতা ছড়ানো, 196 ধারা অর্থাৎ বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি, 191 এবং 192 ধারা অর্থাৎ মিথ্যে তথ্য বা ভুয়ো প্রমাণ উপস্থাপন করা, 351 এবং 352 ধারা অর্থাৎ অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং ইচ্ছাকৃত অপমান করা, এবং 353 ধারা অর্থাৎ জনমনে আতঙ্ক সৃষ্টি করা বা ভুয়ো রিপোর্ট প্রচারের ধারাগুলোকে এই এফআইআরে যুক্ত করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই ধারাগুলোর মধ্যে 152 এবং 196 অত্যন্ত গুরুতর এবং জামিন অযোগ্য। ফলে পুলিশ চাইলেই কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাতে পারে। আর যদি আদালতের বিচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রমাণিত হয়, তবে ওই 152 ধারা অনুযায়ী তার যাবজ্জীবন কারাদণ্ড অথবা অন্য ধারাগুলোর সমষ্টিগত বিচারে কমপক্ষে 3 থেকে 7 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে। এই মুহূর্তে একের পর এক যেভাবে তৃণমূলের নেতা বা প্রাক্তন মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছেন, সেই আবহে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির সম্ভাবনাকে একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে প্রশ্ন হচ্ছে, আদৌ কি ভারত সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে গুরুত্ব দেবে? কারণ বিশ্লেষকরা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সময় অনেক কথাই এমনভাবে বলে থাকেন, তার কথার সত্যতা নিয়ে বিভিন্ন সময়ই প্রশ্ন উঠেছে। এক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করলে তার বক্তব্যের সত্যতা রয়েছে বলেই মনে করা হতে পারে। সেক্ষেত্রে রাজনৈতিক মাইলেজ কুড়োবেন তিনি, আর সেই সুযোগ তাকে নাও দেওয়া হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বাংলাদেশ নিয়ে বারবার বিতর্কিত মন্তব্য মমতার? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যখন তীব্র সহিংসতা চলছিল, ঠিক তখন কলকাতায় একটি জনসভা থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলাদেশ থেকে কোনো অসহায় মানুষ যদি আমাদের বাংলার দরজায় কড়া নাড়ে, আমরা নিশ্চয়ই তাদের আশ্রয় দেব। তার এই মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশের তৎকালীন বিদেশ মন্ত্রণালয়ের ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক নোট পাঠিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে উস্কানিমূলক এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে উল্লেখ করেছিল। এমনকি ভারতের বিদেশ মন্ত্রকও মমতার এই একতরফা মন্তব্যকে সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত এবং নিয়ম বহির্ভূত বলেও কঠোর সমালোচনা করেছিল। তারপরেও বাংলাদেশের উপর মমতার এত ভালোবাসা কেন? এখানে আরও একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে বাংলাদেশের 3টি প্রধান স্লোগান শব্দবন্ধ চুরির অভিযোগ রয়েছে। জয় বাংলা, যা একসময় ওই বাংলাদেশের জাতীয় স্লোগান ছিল, যা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন। অথচ তৃণমূল কংগ্রেসকে তাদের বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে এবং নির্বাচনী প্রচারে ব্যাপকভাবে এই জয় বাংলা স্লোগানটি ব্যবহার করতে দেখা যায়। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সবচেয়ে সফল এবং সিগনেচার স্লোগান ওই মা মাটি মানুষ, যার উপর ভর করে তিনি 2011 সালে বামফ্রন্টকে হারিয়ে ক্ষমতায় এসেছিলেন। রাজনৈতিক বিশ্লেষক এবং বিরোধীদের একাংশের দাবি, এই স্লোগানটিও কিন্তু মৌলিক নয়। 1991 সালে বাংলাদেশের সাধারণ নির্বাচনের সময় তৎকালীন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া হুবহু এই মা মাটি মানুষ স্লোগানটি ব্যবহার করেছিলেন। আবার 2021 থেকে 2026 সালে এই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রধান নির্বাচনী যুদ্ধ ঘোষণা বা ওয়ার ক্রাই ছিল
খেলা হবে, এই স্লোগানটি নিয়েও আবার গান ও ডিজে রিমেক্স তৈরি হয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরো এক ধাপ এগিয়ে খেলা হবে দিবস উদযাপন করা শুরু করে দিয়েছিল। অথচ এই স্লোগানটির আসল স্রষ্টা বাংলাদেশের নারায়ণগঞ্জ 4 নম্বর আসনের প্রাক্তন সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতা শামীম ওসমান। ফলে বাংলাদেশের সঙ্গে মমতার যে একটা ভালোই লিঙ্ক রয়েছে তা একরকম পরিষ্কার। সে কারণেই বোধহয় বাংলাদেশের ওই মৌলবাদীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেবার বার্তা দিতে সাহস পায়। মনে আছে চলতি বছরের মে মাসের শুরুতে বাংলাদেশের জামাত সংশ্লিষ্ট চরমপন্থী গোষ্ঠীর নেতা এবং মুজিবুর রহমান হত্যাকাণ্ডে দোষী সাব্যস্তের ভাই মোহাম্মদ নুরুল হুদা ওরফে ডিউক এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছিল। আর সেই ভিডিও বার্তায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি পরামর্শ দিয়েছিলেন পশ্চিমবঙ্গকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার, আর এমনটা হলে বাংলাদেশের 17 কোটি মানুষ তার পাশে দাঁড়াবে বলেও জানিয়েছিল সে। যা নিয়ে আমরা বিস্তারিত তথ্য তুলে ধরেছিলাম এই এডিটর্স ডায়েরির এপিসোডে। এবার সেই বাংলাদেশের এক নেতা খুনের প্রসঙ্গ উস্কে দিয়ে কাদের বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলার সংখ্যালঘুদের সমর্থন হারিয়েও তাদেরকে বার্তা দিতেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য? বাংলাদেশের ইসলামিক কট্টরপন্থী দলগুলোকে উস্কে দিয়ে বাংলায় ফায়দা নেবার চেষ্টা নয় তো? এই প্রশ্নের উত্তর অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন। তবে তার মন্তব্যের জেরে যে বাংলাদেশের রাজনীতিতে শোরগোল পড়ে গেছে তা পরিষ্কার। বাংলাদেশের কোথাও কিছু না থাকা সত্ত্বেও শুধুমাত্র এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতেই ঢাকার সমস্ত সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে এসেছে গোটা বিষয়টি। মমতার মন্তব্যকে কোট করে সংবাদ মাধ্যমগুলো শুধু খবর করেছে তা নয়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও একেবারে মাঠে নেমে পড়েছে। ইতিমধ্যেই জামাতে ইসলামী এবং এনসিপি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছে তারা যেন ভারত সরকারের কাছে গোটা বিষয়টির ব্যাখ্যা চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে নতুন করে বাংলাদেশ জুড়ে ওই শরীফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। হাদির তৈরি রাজনৈতিক দল ইনকলাব মঞ্চের তরফে সাংবাদিক সম্মেলন করে দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মূলত হাদি হত্যার ঘটনার বিচার, খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার নেপথ্যে দেশি বিদেশি চক্রান্ত উদ্ঘাটনের দাবিতে 4 জুন মানে বৃহস্পতিবার শাহবাগে মশাল মিছিল করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। যদিও এখানে একটা বিষয় না বললেই নয়, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে কট্টরপন্থী ইসলামিক রাজনৈতিক দলগুলো সোচ্চার হলেও বাংলাদেশ সরকার কিন্তু বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। ভারতের নির্বাচনে হেরে যাওয়া কোনো ব্যক্তি তাদের সরকারের উদ্দেশ্যে কি বলেছেন তা বাংলাদেশের সরকারের আলোচনার বিষয় নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তারেক রহমানের সরকারের বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী শামা ওবায়দ। ফলে এই ঘটনা ভারত বাংলাদেশের সম্পর্কে যে কোনো প্রভাব ফেলবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে না। কিন্তু বাংলাদেশ জুড়ে কট্টরপন্থীদের এই আন্দোলন করার সুযোগ কে করে দিল? আর এই ঘটনার জেরে যদি ফের একবার ওই বাংলাদেশে হিন্দুদের ওপর কোনো অত্যাচার নেমে আসে তার দায়টা কে নেবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে বাংলাদেশ সব সময় একটি অত্যন্ত সংবেদনশীল কার্ড। তিনি যখনই রাজ্যে বা কেন্দ্রে রাজনৈতিকভাবে চাপের মুখে পড়েছেন তখনই বাংলাদেশ সংক্রান্ত কোনো বড় আবেগ বা চাঞ্চল্যকর তথ্য সামনে এনে ভোটারদের মেরুকরণ করতে অথবা দিল্লির বিজেপি সরকারের উপর পাল্টা রাজনৈতিক চাপ তৈরি করতে চেয়েছেন। কিন্তু এবার তার এই পদক্ষেপ কিন্তু বুমেরাং হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আমাদের নজর থাকবে সেদিকে। আজ এ পর্যন্তই। নমস্কার।